আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি শাহজালাল ফুডস ইউএসএ ল অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের চ্যানেল আর স্টুডিও থেকে। আমি সাথে আছি মাইনুল ইসলাম। আমাদের সঙ্গে আজকে অতিথি আছেন অ্যাটর্নি খায়রুল বাশার। তিনি খায়রুল বাশার ল অফিসের প্রধান কর্ণধার, অ্যাটর্নি প্রিন্সিপাল অ্যাটর্নি। আমরা কথা বলবো তার সাথে। নিশ্চয়ই ভালো আছেন আপনি? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ করার জন্য। শুরুতেই যদি জিজ্ঞেস করি যে 75টি দেশের ভিসা প্রক্রিয়া পজ আছে, এই মুহূর্তে বাংলাদেশের ক্ষেত্রে আসলে কি ঘটছে এই বিষয়ে? ধন্যবাদ। ভিসা পসের যদি আমি ব্যাকগ্রাউন্ড যদি দিতে যাই, আমাকে শুরু করতে হবে জানুয়ারি 21 এটা পজ শুরু হয়। এটা যদি ব্যাকগ্রাউন্ড দিতে যাই, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যখন ফার্স্ট টাইম আসে তখনও চেষ্টা করেছিল এই পাবলিক চার্জের এটা এনে পয়েন্টটা এনে যাতে ইমিগ্রেশন ভিসাকে পজ করা যায়। তো এর মধ্যে হাই রিস্ক ভিসা কান্ট্রির মধ্যে যেসব কান্ট্রির রেসিডেন্ট ইমিগ্রেন্টরা পাবলিক চার্জ বেনিফিট নিয়ে থাকে তাদের জন্য এটা পজটা মেইনলি, এবং তার মধ্যে বাংলাদেশের সিটিজেন বা আমি ইমিগ্রেন্টরা বলবো 44% and 44% and change ওরা পাবলিক বেনিফিট নিয়েছিল। সেকশন 212 অ্যাক্ট, এই বিষয়ে যদি আপনার কাছ থেকে ছোট্ট করে আগে শুনি, তারপর আমরা প্রশ্নে যেতে চাই। সো সেকশন 212 অ্যাক্টটা হচ্ছে যাতে ভিসা ইনএডমিসিবল হয়, যারা ভিসা পাবে না আইনের আন্ডারে। বাট এখানে আবার সাবসেকশন আছে। সো যেই সাবসেকশনটা বর্তমানে অ্যাপ্লাই করতেছে এটা হচ্ছে 212A4। A4 হচ্ছে পাবলিক চার্জের, স্পেসিফিকলি পাবলিক চার্জ। এটার কারণেই আপনার এখন কারেন্টলি আপনার আপনার এমবেসিতে বা কনসুলারে ভিসা রিফিউজ করছে। ভিসা ইন্টারভিউ হচ্ছে যথারীতি, বাট ইন্টারভিউ হওয়ার পরে এই সেকশনের আন্ডারে অনেককে ভিসা ইস্যু হচ্ছে না। যাদের ইস্যু হবে না তাদের 221G, মানে এটা টেম্পোরারি, আপনাদের ভিসা দেওয়া হবে না, রিফিউজ করা হচ্ছে। বাট রিফিউজ মানে ডিনাই না, জাস্ট টেম্পোরারি রিফিউজ করা এই আন্ডারে। এবং যখন আবার পজটা লিফট হবে তখন হয়তো বা তাদের ভিসা পাসপোর্ট জমা দেওয়ার জন্য কল করবে। আবার এর মধ্যে অনেক এভিডেন্স চাচ্ছে ওরা। এভিডেন্স চাচ্ছে যেমন ধরেন 212A4 এর আন্ডারে ফাইন্যান্সিয়াল সাফিসিয়েন্সি প্ল্যান চাচ্ছে। যেমন ধরেন আপনি অ্যাজ এ ইমিগ্রেন্ট আসার পরে পাবলিক চার্জে যদি ক্যান্ডিডেট না হন, কীভাবে আপনি এটা ওভারকাম করতে পারেন। স্পেশালি ওভার 65 ইয়ার্স ওল্ড যারা কাজ করবে না, রিটায়ার্ড, তারা তো এখানে এসে কোনো কাজ করতে পারবে না। সো হোয়াট ইজ ইউর প্ল্যান? এর মধ্যে আবার যেমন মেডিকেটের একটা হেলথ ইন্স্যুরেন্সের প্ল্যান আছে। তো এটার জন্য এই সেকশনের আন্ডারে ওরা বলছে তুমি এইটা সাবমিট করো। তাহলে অভিবাসী প্রত্যাশী যারা, তাদের আসলে এই যে বয়স্ক যারা রয়েছেন তাদের আসলে এখন ভাবতে হবে, এখন থেকেই তাদের প্রস্তুতি নিতে হবে যে তারা এই ধরনের ব্যাপারগুলোকে কিভাবে এড়াবেন না, এগুলোকে কিভাবে তারা চূড়ান্তভাবে উপস্থাপন করবেন সংশ্লিষ্ট অ্যাম্বাসিতে। বিষয়গুলো এমনই তো। অ্যাবসলিউটলি, এটা আপনি কারেন্ট ট্রেন্ড যেটা দেখছি আর কি। হয়তো লিফট যখন ওপেন হবে এটা আপনারা হয়তো আপনি আরও অনেক শুনবেন। আমরা একটু ডিন্যাচারালাইজেশন ফ্রড সম্পর্কে জানতে চাই আপনার কাছে। ডিন্যাচারালাইজেশন ফ্রডের আন্ডারে আপনারা তো আমি গত ফেব্রুয়ারিতে মনে হয় একটা ইন্টারনাল মেমো ইস্যু করবো ডিএইচএস, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। যত ইমিগ্রেশন সার্ভিস সেন্টার আছে এখানে 4টা কি 5টা সার্ভিস সেন্টার আছে পুরো নেশন ওয়াইড। ওদের ইন্টারনাল মেমো হচ্ছে প্রতি মাসে 200 কেস ওদের সাবমিট করতে হবে ফর ইনভেস্টিগেশন, যারা সিটিজেন হয়ে গেছে তাদের জন্য। তো কেসগুলো আবার রিওপেন হচ্ছে লাস্ট few years. How many years ওরা যাবে we don't know. কারণলি ওরা এখন যাচ্ছে লাস্ট 4 years ধরেন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে, যেটা পলিটিক্যালি মোটিভেটেডও হতে পারে, we don't know, আমি ওই লাইনে যাব না। সো এর মধ্যে যেমন ফ্রডের মধ্যে কয়েকটা আছে। তো কারা কারা ডিন্যাচারালাইজড হবে? সাধারণত ইমিগ্রেন্টরা ন্যাচারালাইজড হয়, সিটিজেন হয়। তো ওদের ফার্স্ট টার্গেট। এখন ওরা যদি ফ্রড ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশনের সময় কোনো ওখানে ইয়েস নো অনেক প্রশ্ন আছে, তার মধ্যে 2-1টা প্রশ্ন আছে হ্যাভ ইউ এভার কমিটেড ক্রাইম এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। আপনি যদি করে থাকেন আপনাকে ইয়েস দিতে হবে। এখন অনেকে এটা এড়ানোর জন্য নো দিয়ে দিল, কিন্তু পরে সে নো দেওয়ার পরে সে সিটিজেন হয়ে গেল। এখন
কেস যখন রিভিউ করে ওরা যে ইনভেস্টিগেট করে দেখলো ওই পাবলিক যে সিটিজেন হলো হি ওয়াজ কনভিক্টেড অর কোনো সময় অ্যারেস্ট ছিল, সে একটা ফ্রড ইনফরমেশন দিল যার কারণে তার ডিন্যাচারালাইজড হতে পারে। তো আমি একটা রিসেন্ট এক্সাম্পল দিই আপনাদের। গত এই যে 20 তারিখ অরল্যান্ডো ফ্লোরিডাতে একজন ইমিগ্রেন্ট, শি ইজ ফ্রম বেলিজ, আফ্রিকান কান্ট্রি থেকে আসছে, ফিমেল। উনি ম্যারিড ছিলেন, আসার পরে একজন সিটিজেনকে বিয়ে করে অ্যাপ্লিকেশন করে ন্যাচারালাইজড হয়। তো অ্যাপ্লিকেশনের সময় সেই হাইড করলো শি ওয়াজ ম্যারিড বিফোর। এখন ম্যারিড থাকলে নো প্রবলেম, অসুবিধা নেই, আপনি যদি আপনি ডিভোর্স হয়ে আবার ম্যারি করতে পারেন। সে কিন্তু ডিভোর্সটা দেখায় নাই বা করে নাই, যার কারণে সিটিজেন হয়ে গেল। সিটিজেন হওয়ার পরে এই গত 2025-এ গত বছরেই ওর বিরুদ্ধে ইনভেস্টিগেশন করে ওরা দেখলো শি ওয়াজ ম্যারিড, সে তার দেশে ম্যারিড ছিল এবং সে ডিভোর্স না দিয়ে আবার নতুন করে যখন বিয়ে করলো, বিয়ে করার পরে ওরা সে বিয়ে করতে পারে না ডিভোর্স না করে, সে ইটস ফ্রড হওয়ার পরে এই 20 তারিখ অরল্যান্ডো ফ্লোরিডা কোর্টে ওর মানে তাকে ন্যাচারালাইজেশন ক্যান্সেল করলো, প্লাস পসিবিলিটি অফ 10 years কনভিকশন, জেল হতে পারে। এটা একটা আপনি রিয়েল এক্সাম্পল, আপনারা গুগল করে পেতে পারেন, অরল্যান্ডোর ইউএসএ ওয়েবসাইটে এটা পোস্ট করা আছে। তারপর এটা একটা, আবার অনেকে ধরেন ফাইন্যান্সিয়াল ফ্রড করার পরে, ফাইন্যান্সিয়াল মানে আমি বলবো অনেকে লোন নেয় ফলসলি, ওটা যদি কনভিকশন হয়ে থাকে, এটা যদি আপনারা তার নিজ কান্ট্রিতে তিনি লোন নিয়েছিলেন কিন্তু সেটা না এখানেও পরিশোধ করেনি, এখানেও হতে পারে। এরকম যদি কোনো কনভিকশন থাকে, ওরা যদি পরে ইনভেস্টিগেশন করে বের করতে পারে, দেন ওদের ন্যাচারালাইজেশনটা ক্যান্সেল হয়ে যাবে। এটা প্রসিডিং, ওরা একটা সিভিল কোর্টে মামলা করবে, ডিএইচএস কোর্টে রায় দিবে। যদি সরকার প্রুভ করতে পারে তুমি ফ্রড করেছো, তাহলে জাজে ডিজেনারাইজেশন অর্ডার দেবে। একটা প্রশ্ন আমার, অনেক মুসলিম কান্ট্রি রয়েছে যেখানে মুসলমানরা একাধিক বিয়ে করেন এবং তারা তাদের সঙ্গীকে সাথে নিয়ে যুক্তরাষ্ট্র অভিবাসী হতে চান, তখন আসলে কি ঘটে পরিস্থিতিটা? যুক্তরাষ্ট্রের আইনে পলিগামি, যেটা বহু বিবাহ, ইজ নট পারমিটেড। আপনি 10টা বিয়ে করতে পারবেন, নো প্রবলেম, বাট ডিভোর্স করার পরে ইউ হ্যাভ টু ম্যারি অ্যানাদার ওয়ান। সো ইমিগ্রেশন পারপাস পলিগামি ইজ নট পারমিটেড। কেউ যদি কমপ্লেইন করে ইটস এ পলিগামি, এটা ইজ এ ফ্রড। কিন্তু তার কান্ট্রিতে তো এটা লিগ্যাল, সেক্ষেত্রে কি করবে? ওর কান্ট্রিতে লিগ্যাল, এখানে তো ওই পলিগামির প্রশ্নটা এখানে কিন্তু নাই। এখানে তো আর সে বিয়ে করেনি, সে তো বিয়ে করে এসেছে, কিন্তু তাকে ওই আরেকটা ওয়াইফকে সে কখনো এই দেশে আনতে পারবে না। তাহলে সে হয়তো পূর্বের স্ত্রীকে ডিভোর্স করে দিতে হবে, নতুন স্ত্রীকে আবার বিয়ে করে দেখিয়ে তারপরে তাকে আসতে হবে। বিষয়টা এমন কিনা মানে আমি একটু বিস্তারিত জানতে চাই, এই কারণে যে বাংলাদেশের ক্ষেত্রে অনেক ঘটনা এরকম আছে, আমরা অনেক জানি, বাট এট দ্য সেম টাইম আপনি একটা ওয়াইফ এট দ্য সেম টাইম দুইটা ওয়াইফ আপনি কোন সময় রাখতে পারবেন না, এবং ইমিগ্রেশন অ্যালাউ করে না। ইটস নো ইমিগ্রেশন বেনিফিট ফর 2 wives। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে চলে যাই, গ্রিন কার্ড প্রসেসিং এ এখন কি ধরনের ব্যাকলগ আছে? লাস্ট 4 years-এ যারা অ্যাসাইলাম গ্রান্ট হয়েছে অ্যাপ্লিকেশন করে, এখন আমাদের 2 years এখন আমার ক্লায়েন্ট এখনো বসে আছে, এখনো ইস্যু হচ্ছে না। সো ইটস ভেরি ব্যাকলগ গ্রিন কার্ড ইস্যুর জন্য। ওরা ওয়েটিং করছে, মানে পুরো কেসটা আবার ওরা রিভিউ করছে। রিভিউ করার পরে দেখলো এখানে কোনো আপনার আনসারের মধ্যে 45 যেটা বলে I-45 ভেরিফিকেশনের মধ্যে কোনো ডিসক্রিপেন্সি আছে কিনা, কোনো মিসম্যাচ আছে কিনা, এগুলো ওরা রিভেট করছে। ওরা কর্মসংস্থান ভিত্তিক ভিসায় কি নতুন সুযোগ বা সীমাবদ্ধতা এসেছে কিনা? EB3 একটা আনস্কিল প্রোগ্রাম যেটা হয়, EB3 আনস্কিলডে একটু এই কারণে একটু আমরা অ্যাডভান্স দেখলাম অনেক। এটা অলমোস্ট আগে ব্যাকলগ ছিল মোর দ্যান 5 years ব্যাকলগ ছিল, এখন একটু অ্যাডভান্স হয়েছে। সো সম্ভাবনা আছে সামনে আরও ওরা অ্যাডভান্স হবে, যেহেতু কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন নন ইমিগ্রেন্ট যারা উইদাউট ওয়ার্ক অথরাইজেশন অনেকে এখন চলে যাচ্ছে এখান থেকে, অনেকে ডিপোর্ট করা হচ্ছে, তাহলে এখানে একটা শর্টেজ হবে। এটা আমাদের প্রেডিকশন, একটা লেবারের শর্টেজ হবে বা অন্যান্য সেক্টরের শর্টেজ, তখন এই ক্যাটাগরিগুলো একটু অ্যাডভান্স হবে, স্পেশালি EB3 আনস্কিলড।
আর অন্য ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে যদি বলেন আপনি স্কিলডে যদি আমরা যাই, H1B তো আপনারা দেখছেন যারা এখানে পড়াশোনা করে বা বাইরের থেকে স্পন্সর করে নিয়ে আসে অন্যান্য কোম্পানিগুলা। সো এটার উপরে একটা রেস্ট্রিকশন, অনেক ওরা $100,000 যেটা ইনভেস্ট করলো ফির জন্য, এটার জন্য অনেক কোম্পানি হয়তোবা ডিসকারেজ হচ্ছে ফরেন ওয়ার্কার কে স্পন্সর করার জন্য। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এখানে যারা গ্র্যাজুয়েশন করার পরে H1Bতে যায় ওদের জন্য অবশ্যই ফিটা অ্যাপ্লিকেবল না, বা তাদেরও এখন একটু যেহেতু ডাউন সাইজ হচ্ছে অনেক কোম্পানি, অনেক আপনার হয়তো বা দেখছেন আমেরিকান ইকোনমি ইজ গোয়িং ডাউন, সো কারণে ওই সেক্টরটা আমি একটু ওরিড। ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, রোজ রোজ ঝামেলা ভাল লাগে না। ঝামেলাহীন নাস্তায় এই নাও শাহজালাল। স্বয়ংক্রিয় মেশিনে হাতের স্পর্শ ছাড়াই উন্নত কাঁচামাল দিয়ে স্বাস্থ্যসম্মত উপায় তৈরি হয় শাহজালাল ফ্রোজেন পরোটা। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে, মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহুদূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথেই। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। বিভিন্ন অ্যাম্বাসি, আমেরিকান অ্যাম্বাসি শিক্ষার্থীদের ভিসা দেওয়ার ক্ষেত্রে এখন কার্পণ্যবোধ করছে। এটা কেন? এটা কি নীতির কোনো পরিবর্তন এসেছে কিনা যুক্তরাষ্ট্রে? 2024-এর একটা ডিএইচএসে মানে ডিএসএস মানে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি যারা এই যে ভিসা ক্যাটাগরি গুলা মেনটেন করে, কংগ্রেসে রিপোর্ট করছিল কোন দেশের স্টুডেন্ট কত পার্সেন্ট ওভারস্টে করে। এখানে যারা ওভারস্টে এবং স্টুডেন্ট F1 স্ট্যাটাস ভায়োলেশন করে কাজে ইনভলভ হয়। সো বাংলাদেশে ছিল অলমোস্ট 9% অ্যাকর্ডিং টু 224। সো এটার উপরে ওরা কড়াকড়ি করলো, ওকে তোমরা এক্সট্রা ভেটিং করো। সো এটার জন্য হয়তো একটু এক্সট্রা স্ক্রুটিনি করবে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম স্টুডেন্টদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এটা পাবলিকলি ওপেন করতে হবে, এখন ইটস এ ক্রাইটেরিয়া মাস্ট। তো এখানে অনেকের ধরেন এবং সেক্ষেত্রে তারা কি কি তথ্য বা কি ধরনের কন্টেন্ট উপস্থাপনা করে তাদের সোশ্যাল মিডিয়ায়, সেই ব্যাপারগুলোও তো ব্যাটিং এগুলো আসবে। এখন ইউ পোস্টিং সামথিং পলিটিক্যালি এগেনস্ট আমেরিকা, অ্যান্টি সেমিটিজম এগেনস্ট ইসরায়েল, এইসব ওরা এখন ভেরি স্ক্রুটিনি এক্সট্রাভাবে স্ক্রুটিনি করবে। এটার উপর বেসিস করে অনেক স্টুডেন্টদের ভিসা রিফিউজ হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম নট অনলি স্টুডেন্ট, এই যে সোশ্যাল মিডিয়া এটা সব ইমিগ্রেন্ট ভিসার জন্য এবং ট্যুরিস্ট ভিসার জন্য, সবার জন্য। ওদের বটম লাইন হচ্ছে আমেরিকান স্বার্থের বিরুদ্ধে ইউ ক্যান নট পোস্ট এনিথিং ইন সোশ্যাল মিডিয়া। বাট গ্রিন কার্ড যারা আছে তাদের একটু প্রবলেম আমি বলবো, যারা ওরা যখন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবে হয়তোবা তখন ওদের সোশ্যাল মিডিয়াগুলো ওরা একটু স্ক্রুটিনি করবে। আমরা যদি বলি যে এই ডিপোর্টেশন কি এখন আরো দ্রুততর হচ্ছে কিনা, না এখন আসলে কি অবস্থা? দুই ধরনের ডিপোর্টেশন হচ্ছে এখন। অনেকে ওভারস্টে ভিসা ওভারস্টের কারণে আইসি ওদের অ্যারেস্ট করে ডিপোর্ট করে দিচ্ছে। অনেককে আবার কোর্টে জাজের কাছে প্রডিউস করতেছে, আপনাকে ইউ হ্যাভ রাইট টু সি জাজের কাছে গিয়ে আপনার যদি কোনো কী বলে আপনার রিলিফ না থাকে তাহলে ওটা ডিপোর্টেশন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। যেমন অনেক স্টুডেন্ট ওদের ভিসা ভায়োলেশনের কারণে ওরা ডিটেইন হচ্ছে, ডিটেইন হওয়ার পরে ওদের কোনো রিলিফ নাই, সো তাই ওরা ডিপোর্ট হয়ে যাচ্ছে। এটা একটা গেল। আর সেকেন্ডলি যারা যেমন আমেরিকার মধ্যে কয়েক মিলিয়ন ওভারস্টে বা উইদাউট ডকুমেন্টস আছে, যেমন অনেকে ডিপোর্টেশন অর্ডার আগে হয়ে আছে এখনো যায়নি, তো ওরা যদি অ্যারেস্টে আইসির অ্যারেস্টে যদি ওরা ধরা পড়ে ওদের কোনো রিলিফ নাই, কিন্তু ওদের ডিপোর্ট হয়ে যাচ্ছে।
আর থার্ডলি আমি যদি বলি, যেমন ইমিগ্রেশন যাদের প্রসিডিংয়ে আছে, প্রসিডিংয়ে থাকার পরে অ্যাসাইলাম, ফর এক্সাম্পল অ্যাসাইলাম কেউ আসে, তাদের অনেকের খুব তাড়াতাড়ি কেস ডিনাই হচ্ছে, যেহেতু কোনো বলছে তোমার দেশের অবস্থা ইজ চেঞ্জ, কান্ট্রি কন্ডিশন হ্যাজ চেঞ্জ, ওখানে কোনো এখন ইলেক্টেড গভর্নমেন্ট, সো যারা যেমন অনেকে অ্যাপ্লাই করলো বিভিন্ন পলিটিক্যাল পারসিকিউশনের কারণে, ওরা দেখছে এখন নেই। সো এখানে কোনো জাজরা বলছে তোমার তো কোনো নেক্সাসই নেই, তোমার কেসের সাথে তোমার ফ্যাক্টের সাথে কোনো কানেকশন নেই, আমরা ডিসমিস করলাম কেসটা। ডিসমিস করলে আপনি যখন আপিল করলে ওদিন শর্ট টাইমের মধ্যে আপিলও ডিসমিস করে দিল। সো এগুলো খুব ত্বরান্বিত হচ্ছে এগুলা। তো যারা অ্যাসাইলাম কেস ফাইল করার পরে তারা ওয়ার্ক পারমিট পেয়েছে, সোশ্যাল আছে, সেটার মেয়াদও আছে দীর্ঘ সময়, কিন্তু তাদেরকে ইতিমধ্যে ইন্টারভিউ কল করা হয়েছে, তো সেই ক্ষেত্রেও তাদেরকে রিপোর্ট করতে পারে না? যাদের অ্যাফার্মেটিভলি অ্যাসাইলাম করা আছে, ওদের ইন্টারভিউ করার পরে যদি ডিনাই হয়, ওদের কোর্ট পর্যন্ত যাওয়ার সুযোগ থাকবে, অবশ্যই থাকবে। কোর্টে যখন যাবে, কোর্টে আপনার ইনিশিয়াল হিয়ারিং হবে, ইনিশিয়াল হিয়ারিং এর পরে দেন আপনার ফাইনাল হিয়ারিং হবে। হিয়ারিংয়ে যদি আপনি উইন করেন, গ্রান্টেড, যদি কেউ যদি আপনার উইন না করে, দেন ইউ ক্যান ফাইল আপিল হায়ার কোর্টে। সো এটা প্রসিডিং অবশ্যই থাকবে। কোন ধরনের অ্যাসাইলাম এখন অ্যাপ্রুভ হচ্ছে? প্রায়োরিটি যদি বলেন, আমি বলবো কেস বাই কেস বেসিস, ইজ কান্ট্রি টু কান্ট্রি বেসিস। যাদের স্ট্রং পারসিকিউশনের এভিডেন্স অ্যান্ড হিস্ট্রি আছে, হয়তো বা তারা উইন করবে। আপনি আইস প্রসঙ্গে বলছিলেন, আইসের কর্মতৎপরতা কি বেড়েছে নাকি কিছুটা শিথিল হয়েছে বলে আপনি মনে করছেন? কর্মতৎপরতা চলছে, বাট ওদের স্ট্র্যাটেজি হ্যাজ বিন চেঞ্জড। এমপ্লয়ারদের উপর পুরো ইনফোর্স করছে। এমপ্লয়ার মানে এমপ্লয়ার যদি কোনো আনডকুমেন্টেডকে হায়ার করে, তাহলে দে উইল বি ইন ট্রাবল। ওরা এখন ডকুমেন্টেড কিনা হায়ার করার জন্য একটা প্রসেস আছে বলে I-9 ভেরিফিকেশন। ওই ভেরিফিকেশনে ওরা এখন জোর দিচ্ছে এমপ্লয়ারদের। ওরা হয়তো এগুলো কালেক্ট করবে, এখানে যদি কোনো ডিসক্রিপেন্সি পাই, তাহলে এমপ্লয়ারদের অনেক ফাইন করা হবে। প্লাস আপনি তো আরও একটা যেটা ছিল সেলফ ডিপোর্টেশন, অনেকে এমনিই চলে যাচ্ছে এসব কারণে। সো ওদের স্ট্র্যাটেজি ঠিকই চলছে, বাট পাবলিকলি আপনি দেখছেন না, সিক্রেটলি চলছে এবং তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে গেছে। তো সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী যারা রয়েছেন তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিঃসন্দেহে। তো যুক্তরাষ্ট্র সরকার কি এই ব্যাপারে নতুন কোনো পদক্ষেপ নিচ্ছে বা নিবে কিনা বলে আপনি কি মনে করছেন? এটা তাদের পলিটিক্যাল এজেন্ডা, এই এজেন্ডা দিয়ে তারা ইলেক্টেড হয়ে আসছে। সো এদের করবে, ইমিগ্রেন্ট বিরোধী থাকবেই। তো এখানে যেহেতু আপনার লেবার শর্টেজ হবে, আলটিমেটলি ওদের ওই যে ইমিগ্রেন্টের যে লেবার সার্টিফিকেশন যেটা বলবো EB3 পারমের লিগ্যাল ওয়েতে হয়তো বা ওদের ফরেন এমপ্লয়ি করা সুযোগ দেবে লিগ্যাল ওয়েতে। আমরা দেখছি যে বাংলাদেশিদের ক্ষেত্রে অনেকেই, এই যে আপনি বলছিলেন যে ভুল তথ্য দিয়ে তারা আসলে ইমিগ্রান্ট হয়েছে, তা তাদের ক্ষেত্রে আসলে কি ধরনের আইনি প্রক্রিয়ার মধ্যে থাকা উচিত বা কি ধরনের জ্ঞান নলেজ তাদের রাখা উচিত, যার ফলে তারা এই ঝুঁকিগুলো এড়াতে পারে? যারা ভুল তথ্য দিয়েছেন তারাই এটা জানেন। অনেকের আইডেন্টিটি যেমন প্রথমে একবার একটা নামে আসলো, আসার পরে আবার নাম চেঞ্জ করে অন্য একটা নাম দেয়, ডেট অফ বার্থ চেঞ্জ করে, 2-3টা এলিয়ান নাম্বার আছে। এরকম যাদের কেসে আছেন, ওদের যদি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করে, ওরা সব বেরিয়ে আসে। FBI যখন ইনভেস্টিগেট করে ওদের 3টা আইডেন্টিটি চলে আসে। এরকম আসার পরে অনেকে আছে কি জানেন, ইন্টারভিউতে গিয়ে আগে তো ওদের অ্যারেস্ট করে নেই, এখন ওরা ডিটেইন করছে। আগে শুধু NTA করতো, তোমার 2-3টা আইডেন্টিটি আছে। সো এই জন্য আমি সবসময় বলে থাকি, আপনার যদি এরকম কোনো ইনফরমেশন থাকে, ভুল তথ্য দিয়ে থাকেন, অবশ্যই আপনারা আপনি নিজেরাই জানবেন কে দিয়েছেন বা দেন নাই। আপনার নিজস্ব আপনাদের কোনো আইনজীবী যদি থাকে, লয়ার যদি, অ্যাটর্নি যদি থাকে, তাদের সাথে যোগাযোগ করেন, ওদের করণীয় কী আছে। এই ধরনের ভুল তথ্য দিয়ে যারা আবেদন করেছে বা অভিবাসী হয়েছেন, এরপর ধরেও ফেললো তাকে, তখন আসলে তার কি আর কোনো কিছু করণীয় থাকে? তখন তার বিরুদ্ধে রিমুভাল প্রসিডিং আনবে। তার গ্রিন কার্ড যদি থাকে, গ্রিন কার্ড ক্যান্সেল করার জন্য কোর্টে কেস ফাইল করবে। এখন জাজের কাছে আপনাকে ফাইট করতে হবে। ফাইট করার পরে আপনি যদি এটা সক্ষম হন, তাহলে আপনার
জাহাজে রিইনস্টেট করবে গ্রিন কার্ডটা, নাইলে এটা গ্রিন কার্ড ক্যান্সেল করে দিচ্ছে অনেকের। ভবিষ্যতে যারা যুক্তরাষ্ট্র অভিবাসী হতে চায় তাদের জন্য 3টা গুরুত্বপূর্ণ পয়েন্ট যদি আপনি বলেন। প্রথম হচ্ছে ফ্যামিলি পিটিশনে যারা আসবেন ওদের অবশ্যই দে হ্যাভ টু বি ক্লিন। যেটা বললাম, সোশ্যাল মিডিয়াতে আপনি জানেন আপনি কি পোস্ট করছেন, আপনাকে বি ভেরি ইন্টেলিজেন্ট। এমন কোনো পোস্ট করবেন না যে আমেরিকার ইন্টারেস্টের এগেনস্ট আমেরিকান ইন্টারেস্ট, নাম্বার ওয়ান। আর সেকেন্ড হচ্ছে আপনার সব সময় আমরা বলে থাকি ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনে কোনো সময় আপনি ফ্রডুলেন্ট ইনফরমেশন বা অসত্য ইনফরমেশন দেবেন না, কারণ এটা একবার যদি দিয়ে থাকেন ইউ স্টে ইন হোল লাইফ। এটা ক্লিন থাকতে হবে। আর থার্ডলি আমি আমার লাস্টে যেটা বলবো, যারা এক্সট্রাঅর্ডিনারি এবিলিটিতে যারা আছেন তাদের জন্য অলওয়েজ আমেরিকান ডোর ইজ ওপেন। দে ইনভাইট এক্সট্রাঅর্ডিনারি এবিলিটি যারা আছেন, EB2 NIW যেটা আমরা বলে থাকি, এবং হুইচ ইজ ভেরি অ্যাডভান্স নাও। এই ডিসেবিলিটি নেবে দেখবেন আপনি কারেন্টলি এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে EB2 NIW-তে। অভিবাসন প্রতারণা নিয়ে একটু কথা বলতে চাই। Sure. অভিবাসন প্রতারণাটা কি এবং কেন ঘটে এবং এর ফলে আসলে কারা ক্ষতিগ্রস্ত হয়? আগে যেটা ছিল সাউদার্ন বর্ডার মেক্সিকো দিয়ে অনেকে আমরা বলতাম ওই যে কায়োটি বলতাম। কায়োটি মানে আমেরিকান ইয়েতে কায়োটি বলে, যেমন অনেক দালালের মাধ্যমে যারা আসতো। সো এটার কারণে অনেকে সতর্ক থাকবেন, নাম্বার ওয়ান। সেকেন্ডলি আরেকটা যেটা হচ্ছে আপনারা ইনফরমেশনের জন্য যখন ভিসার জন্য যাবেন আমেরিকান এমবেসিতে, ট্যুরিস্ট ভিসা বলেন যেই ভিসা বলেন, ওখানে একদম ক্লিন, কোনো সময় আপনার রং ইনফরমেশন বা ইনকারেক্ট ইনফরমেশন দেওয়া যাবে না, পিরিয়ড। আমার এক্সপিরিয়েন্স থেকে যারা ব্রাদার সিস্টার ক্যাটাগরিতে অনেকে করে কি জানেন, ওদের বাচ্চা থাকে, চাইল্ড যারা থাকে, ওদের বয়স কিন্তু অ্যাকচুয়াল বয়স থেকে ওরা কমিয়ে দেয় যাতে বেনিফিট পায় পরবর্তীতে। কিন্তু এটা কিন্তু এমবেসিতে যখন ইন্টারভিউতে যায় অনেকে এটা ওরা ডিসকভার করতে পারে যে আপনি ইউ লাইট অন ইউর এজ, তখন এই ভিসাটা ওকে ডিনাই করে, এবং ডিনাই করার পরে ওইটা আবার আপনি আর ইনএডমিসিবল সেকশন 212 এর আন্ডারে, সেম সেকশন, কিন্তু জীবনের কোনোদিন ভিসা পাবে না, লাইফ টাইমের জন্য বার হয়ে গেল। সুতরাং ইমিগ্রেশন অ্যাপ্লিকেশনের সময় রিয়েল এজ আপনার সব কিছু ম্যাচ থাকতে হবে, বার্থ সার্টিফিকেট, NID। আপনি এখানে অনেকে আগে যেটা করতো, বয়স 3 বছর 4 বছর কমিয়ে দিল যাতে ওই যে 21 ইয়ার্সের চাইল্ডের নিচে, চাইল্ড F4 ক্যাটাগরিতে যাদের ছেলে মেয়ে আছে ওরা যাতে আসতে পারে। সো এটা যদি না করে ওদের জন্য আমি মনে করবো বেটার ফর দ্য ফিউচার। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে দীর্ঘ সময় আলোচনার জন্য। নিশ্চয়ই আপনার যে দেয়া তথ্যগুলো দিয়ে অভিবাসীরা উপকৃত হবেন, এবং যারা অভিবাসী প্রার্থী তারাও আসলে আপনার এইসব তথ্য পেয়ে তাদের সতর্কতা বাড়াবেন, এবং যারা ঝুঁকিতে রয়েছেন তাদেরও সংশোধনের সুযোগ তৈরি হবে। সম্মানিত দর্শক, আজকে এ পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করব। চ্যানেলের সাথেই থাকবেন। ভাল লাগে না, রোজ রোজ ঝামেলা ভাল লাগে না। ঝামেলাহীন নাস্তায় এই নাও শাহজালাল। স্বয়ংক্রিয় মেশিনে হাতের স্পর্শ ছাড়াই উন্নত কাঁচামাল দিয়ে স্বাস্থ্যসম্মত উপায় তৈরি হয় শাহজালাল ফ্রোজেন পরোটা। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে, মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহুদূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের
বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়।